আজকের গল্প পরিবার, কলমে পুষ্পিতা ভৌমিক। আজ মহানবমী, আর ঠিক একদিন পরেই মা উমা কৈলাসের পথে পাড়ি দেবেন। শেষবেলায় উৎসবের রেশটুকু ধরে রাখতে রাস্তায় নেমেছে অগুন্তি মানুষজন। রূপলি নীল নিয়ন আলোয় চলছে ছবি তোলার হিড়িক। রঙিন বেলুনের পসরা সাজিয়ে বেলুনওয়ালাও খদ্দেরের অপেক্ষায়। হাতে বেলুন নিয়ে বাবার কাঁধে চেপে যেতে যেতে ছোট্ট বাচ্চাটা খিলখিলিয়ে হেসে ওঠে। অন্যদিকে ফুচকা খাবার আছিলায় সদ্য বিবাহিতা দম্পতি জুটি আদুরে আস্কারায় মেতে ওঠে। হসপিটালের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে এরকম কত ছবি চোখে এসে ধরা দেয় চিত্রলেখা দেবীর। সত্যি এই পৃথিবীতে সকলের ঘর আছে, পরিবার আছে। গত বছর ফাল্গুন মাসে স্বামী গত হওয়ার পর থেকে ওনার ওপর ছেলে আর বৌমার অত্যাচার ক্রমশ বাড়ছিল, বাড়িটাও ওদের নামে করে দেবার জন্য। কিন্তু চিত্রলেখা দেবী রাজি হচ্ছিলেন না বলেই যত আপত্তি ওদের। সেই সুযোগটা এসে গেল মাস 6 আগে। একটা পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন উনি। বলা ভালো, রাস্তার লোকেরাই ওনাকে তুলে হাসপাতালে দিয়ে আসে। প্রথমে আংশিক স্মৃতি ভুলে গেছিলেন চিত্রলেখা। স্মৃতি ফিরে এলেও ছেলে আর বৌমা ফিরিয়ে নিয়ে যায়নি ওনাকে। উনি নিজেও বাড়ি ফিরতে চাইলে বাধা দিয়েছেন ওরা নানাভাবে। আদালতে মামলা করলে হয়তো ওই বাড়িতে ফেরা যেত এবং তাকে চিত্রলেখা দেবীর নৈতিক জয়ও নিশ্চিত ছিল। কিন্তু এই বয়সে আইন আদালতের ঝক্কি আর পোহাতে চাননি উনি। তাই হাসপাতালেই ফিরে এসেছিলেন আবার। তবে ফিরে এসে ভালোই হয়েছিল। জীবনটাকে নতুন তারে বাঁধতে পেরেছিলেন একেবারে অন্য সুরে। চিত্রলেখা দেবীর পরিচয় আজ এই হাসপাতালের শিশু বিভাগের গল্পদিদা। নানা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে যে সমস্ত শিশুরা এখানে ভর্তি হয় তাদের মন ভালো রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ চিত্রলেখাকে রেখেছেন গল্প শোনানোর জন্য। রাত 8টা বাজলেই ওনার মুখে জীবন্ত হয়ে ওঠে রাজপুত্র, রাজকন্যা, পক্ষীরাজ ঘোড়া, ব্যঙ্গমা ব্যঙ্গমীদের সোনার কাঠি রূপোর কাঠির কাহিনী। এই শিশুরাই এখন ওনার পরিবার। আজও সে নিয়মের ব্যতিক্রম হয় না। নবমী তিথিতে চিত্রলেখা ওরফে গল্পদিদা ওনার পরিবার নিয়ে গল্প শোনাতে বসেন। সঙ্গে ওনার ঝোলা থেকে ওদের জন্য বেরোয় লজেন্স, বিস্কুট, কেক, ক্যাডবেরি। এ যেন এক সব পেয়েছি আসর। কিরে সোনামন, তুই এবারও আসবি না বাড়িতে? আজ তোর নবমী, পুজো প্রায় শেষ হতে চলল। এদিকে তোর বাবা তুই যা যা ভালোবাসিস সেসব বাজার করেছে। আমিও প্রাণ ভরে রান্না করেছি। তোরা না আসলে ওসব যে নষ্ট হবে। ফোনে উদ্ভ্রান্তের মতো শোনায় কমলিকার গলা। অপর প্রান্তে কমলিকা আর দীপাঞ্জন বাবুর মুম্বাই নিবাসী একমাত্র কন্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোনামন ওরফে স্যাঙ্কি। মা বাবার দেওয়া নামটা বড্ড বেশি পুরনো ঠেকে বলে নিজেকে এই নামেই পরিচয় দেয় ও। বলে, সরি মা, একদম হবে না গো। আজ আমার বন্ধুদের নিয়ে একটা পার্টিতে যাবার প্ল্যান আছে, আর তারপর রাতভর লং ড্রাইভে। লেটস ছিল কলকাতার কেষ্টপুরে তোমাদের ওই ফ্ল্যাটে ফিরলে দিনরাত তোমাদের কাছে বসে থাকতে হবে। আই ফিল রিয়েলি বোর। ভীষণ একা লাগে আমার তোমাদের ওখানে। আমি এখানেই সেলিব্রেট করব। বাই বাই। পুজো মিটলে একদিন তোমাদের সাথে দেখা করে আসব। রাখলাম। একদমে কথাগুলো বলে ফোনটা রেখে দেয় সোনামন। বেশ কয়েক বছর ধরেই
এমন আচরণ করেও। এবারেও তার ব্যতিক্রম হয় না। এপারে নেমে আসে একরাশ নিস্তব্ধতা। হঠাৎ একটা আলোর রেখা খেলা করে যায় দীপাঞ্জন বাবুর মাথায়। গিন্নিকে বলে একটু আসছি বলে বাড়ি থেকে বেরোন উনি। ঘণ্টাখানেক পর বাড়ি ফেরেন একদল শিশুকে নিয়ে। সামনেই খালপাড়ের বস্তিতে থাকে ওরা। কমলিকা দেবীর উদ্দেশ্যে হাঁক দেন, অঞ্জন, যা যা রান্না করেছ নিয়ে এসো কোমল। আজ থেকে শুধু একটা সন্তান নয়, এরকম হাজারো সন্তানের হাসি মুখ দেখে নতুন করে বাঁচবো আমরা দুজনে। অনেক হয়েছে অপেক্ষা। মন খারাপের দিন শেষ। এরাই আমাদের পরিবার। এখন শুধুই আলো আর আলোর হাতছানি। একে একে ওদের পাতে আসে থাকে লুচি, আলুর দম, বেগুনি, মাংস, পায়েস। অভুক্ত মুখগুলো চকচকে হয়ে ওঠে পুজোর দিনে। অনেক ছোটবেলায় মা বাপ মরা মৌরীর নিজের কাকা আর কাকিমার সাথে থাকতো বহরমপুরে নিজের বাড়িতেই। যদিও কোনোদিনই কাকিমার কোনো ইচ্ছে ছিল না মৌরীকে ওদের সঙ্গে রাখার। কথায় কথায় চলতো অত্যাচার, মুখ ঝামটা দেওয়া। এমন করেই দিন কাটছিল। তবুও কাকিমার মন উঠছিল না। উনি চাইছিলেন মৌরীকে পুরোপুরি বের করে বাড়ির দখল নিতে। কাকিমা হঠাৎ করে ওর বিয়ে ঠিক করে ফেললেন। কিন্তু মৌরীর দুই চোখ তখন অনেক স্বপ্ন ছিল। পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবে। হাজার কান্নাকাটি, অনুনয় বিনয় সত্ত্বেও কাকিমা ওর কোনো কথাতেই কান দেননি। যথারীতি বিয়ের দিন উপস্থিত হয়। সন্ধেবেলা বর আসার সময় সবাই যখন মৌরীকে একা বসিয়ে রেখে বর দেখতে ব্যস্ত, সেই সময় পিছনের দরজা দিয়ে পালিয়েছিল মৌরী। অনেকটা মেঠো পথ পেরিয়ে যখন বড় রাস্তার সন্ধান পেয়েছিল, তখন শরীরে আর কোনো জোর ছিল না তার। সকাল থেকে কিছুই পেটে পড়েনি ওর। দূর থেকে আসা একটা গাড়ি দেখেই কোনো মতে হাত নাড়িয়েছিল। তারপরে ওর শরীরটা লুটিয়ে গেছিল পথেই। যখন জ্ঞান ফিরল, দুজন অচেনা মানুষকে বিছানার পাশে রেখেছিল মৌরী। ওর মাথায় হাত রেখে দুজনেই সমস্বরে বলছিল, এখানে তোর কোনো ভয় নেই রে মা। ভগবান আমাদের এক সন্তানকে কেড়ে নিয়েছেন ঠিকই, কিন্তু তোর মতো একটা সন্তানকে আবার খুঁজে দিয়েছেন। থাকবি তো মা আমাদের মেয়ে হয়ে এই বাড়িতে? সুস্থ হবার পর মৌরী জেনেছিল যেখানে ও এসেছে সেটা কলকাতা শহরের নামকরা আইনজীবী প্রতীক বসুর বাড়ি। জুহি নামে ওনাদের একটা মেয়ে ছিল, ফুটফুটে ফুলের মতো। কিন্তু বন্ধুদের সাথে একটা পিকনিক থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় জুহির মৃত্যু হয় বছর 2 আগে। তারপর থেকে ওনারা দুজন ভীষণ একাকিত্বে ভোগেন। ঠিক তখন থেকেই বসু পরিবারের অংশ মৌরী। ওর পরিচয় প্রতীক বসু আর আবিরা বসুর একমাত্র কন্যা। প্রায় 10 বছর কেটে গেছে এভাবে। মৌরী পড়াশোনা শিখে রীতিমতো সুপ্রতিষ্ঠিত একজন আইনজীবী। মা বাবার মুখ উজ্জ্বল করে ও এখন এগিয়ে চলেছে সত্যের প্রতিষ্ঠায়। আজ দুর্গাপুজোর নবমী তিথিতে মা বাবা মানে প্রতীকবাবু আর আবিরা দেবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছে মৌরী। সঙ্গে ওর বিশেষ বন্ধু নীলাদ্রি। সেলফি তোলা নিয়ে ওদের দুজনের খুনসুটি দেখে আবিরা আর প্রতীকের মনটা ভালো হয়ে যায়। সত্যি একটা মেয়েকে একটা ভালো পরিবার দিতে পেরেছেন ওনারা। অন্তত একজনের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। নতুন জীবনে অংশু আর মৌরী ভালো থাকুক। 2 হাত জোড়া করে কপালে ঠেকান দুজন মিলে। এভাবেই রক্তের সম্পর্কের ঊর্ধ্বে উঠে বেঁচে থাকে অনেক পরিবার, যেখানে স্বার্থ শব্দটা তুচ্ছ।
ভালোবাসার আর আপন করার অমোঘ টানটাই একমাত্র সত্যি। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো শুনে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন।